ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে তোমরা ভালোই আছো। দেখো, আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায়টাতে এর আগে আমরা দুটো ভিডিওর মাধ্যমে 45টা প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি। প্রতিটি প্রশ্নের মান 1। আজকের আমরা আরও 35টা প্রশ্নের উত্তর করতে যাচ্ছি। ঠিক আছে? সেই 35টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তোমরা এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত এর উত্তরগুলো দেখে নাও, ভিডিওটা ফলো করো। ঠিক আছে? তাহলে দেখতে পারবে পুরো ভিডিওটা। আর বলি যে তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা অন করে রেখো যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন পেয়ে যাও। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন নিয়ে আমি এসেছি। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, বিজ্ঞানের যে শাখাটি বায়োলজি ও টেকনোলজির সহযোগে গঠিত তাকে কি বলে? তাকে বলা হয় সাইবারনেটিক্স। ঠিক আছে? তারপরে যে প্রশ্নটা আছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত নানা রকম যন্ত্রপাতির নকশা তৈরি ও উৎপাদনমূলক বিশেষ বিদ্যার নাম কি? নকশা তৈরি করা হয় এবং উৎপাদনমূলক বিভিন্ন জিনিসের সম্বন্ধে জানানো হয়, সেই রকম বিদ্যার নাম কি? সেরকম বিদ্যার নাম হচ্ছে, এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত নানা রকম যন্ত্রপাতির নকশা, সেটা হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তারপরে বলছি এক্সোবায়োলজি কি? এক্সোবায়োলজিটা হচ্ছে মহাকাশবিদ্যা ও জীববিদ্যার সহযোগে গঠিত বিজ্ঞান, যাকে বলা হয় এক্সোবায়োলজি বা মহাকাশ জীববিদ্যা। পৃথিবীর বাইরে জীবের অস্তিত্ব আছে কি না সে সম্বন্ধে অনুসন্ধান চালায় বিজ্ঞানের কোন শাখা? পৃথিবীর বাইরে জীবের অস্তিত্ব আছে কি না, সেটা হচ্ছে কি মহাকাশ জীববিদ্যা। মহাকাশ জীববিদ্যাতেই এটা আলোচনা করা হয়। পৃথিবীর বাইরে সেটা কোনো জীবের অস্তিত্ব আছে কি না সে সম্বন্ধে জানা যাবে এই জীববিদ্যাটা পড়াশোনা করলে। ঠিক আছে? তারপরে বলা হয়েছে জীববিজ্ঞানের কোন শাখায় সামুদ্রিক ঘটনাবলী ব্যাখ্যা করা হয়, মানে সমুদ্রের বিভিন্ন কাজকর্ম কেন হয়, কীভাবে হয়, এইসব ব্যাপারগুলো ব্যাখ্যা করা যায়, সেটা কোন শাখায়? সেটা হচ্ছে সমুদ্রবিজ্ঞান। সমুদ্রবিজ্ঞান নিয়ে যদি পড়াশোনা করা হয় তাহলে সামুদ্রিক ব্যাপার স্যাপারগুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তারপর বলি যে দুটো অধিক ফলনশীল ধান বীজের নাম লেখো। একটা হলো জয়া, একটা রত্না। ঠিক আছে? দুটো অধিক ফলনশীল ধান বীজ। আর তোমাদের বলে রাখি, এর আগেও ভিডিওগুলোতে বলে দিয়েছি যে সবসময় পূর্ণ বাক্যে উত্তর দেবে, যদি স্কুলতে কোনো রকম ইনস্ট্রাকশান না থাকে। ঠিক আছে? পূর্ণ বাক্যে উত্তর দেবে। সাধারণত প্রশ্নতে দেওয়া থাকে পূর্ণ বাক্যে দেওয়া, এই স্কুলতে বলে যায় যে পূর্ণ বাক্যে দিতে হবে না, শুধুমাত্র এইভাবে যে লিখেছে এইভাবেই দিলে হবে, তাহলে দেবে সেভাবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো তার পরবর্তী প্রশ্ন, একটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো। ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে রসি নামক গরু। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন কি বলছে, ক্লোনিং কি? সেটা বলছে কোনো জীবের হুবহু প্রতিরূপ তৈরি করাকে ক্লোনিং বলে। হুবহু প্রতিরূপ, একদম একটা জীবের, ধরো কোনো একটা মানুষ, তার যেরকম আকৃতি দেখতে ঠিক সেই রকমই প্রতিরূপ তৈরি করাকে ক্লোনিং বলে। বিজ্ঞানী উইলমুট প্রথম কোন প্রাণীর ক্লোনিং করেন? কোন প্রাণীর? মানে সেই প্রাণী থেকে অন্য একটা সেরকম প্রাণী তৈরি করেন। সেটা হলো ভেড়া। ভেড়া থেকে একটা নতুন ভেড়া তৈরি করেছে, একেবারে হুবহু, তার বস্তু সব। ঠিক আছে? এবার বলেছে ফ্লেভার টমেটো কী ধরনের জীব? ফ্লেভার টমেটো কী ধরনের জীব? সেটা হচ্ছে, দেখো, ট্রান্সজেনিক জীব। এরা হলো কি ট্রান্সজেনিক জীব। তা বলছে কোষবিদ্যা ও উদ্ভিদ শারীরবিদ্যা ও রসায়নবিদ্যার সম্মিলিত প্রয়োগে সৃষ্টি হয়েছে ড্যাশ। কোনটা সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা কলা অনুশীলন বলা হয় বাংলাতে, যাকে ইংরেজি বলে মাইক্রো প্রোপাগেশন। এটাই সৃষ্টি হয়েছে। তারপরে আলু ও টমেটো দুটি আলাদা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের মিলন ঘটিয়ে, আলু ও টমেটো এরকম দুটো আলাদা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের মিলন ঘটিয়ে নতুন সংকর উদ্ভিদ তৈরির পদ্ধতিকে কি বলে? সেটাকে বলে
সোমাটিক হাইব্রিডাইজেশন বা প্রোটোপ্লাস্ট কালচার সোমাটিক হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, বর্তমানে মহাকাশ যাত্রীর সঙ্গী হয়ে থাকে কোন উদ্ভিদ মহাকাশ যাত্রীদের সঙ্গী? এটা হচ্ছে এককোষী শ্যাওলা ক্লোরেল্লা, এটাকে মহাকাশযানের যাত্রীরা নিয়ে যায়। তারপর প্রশ্ন, কেন মহাকাশ যাত্রী ক্লোরেল্লা এবং শ্যাওলা সঙ্গে নিয়ে যান? কারণ কি? কারণ ক্লোরেল্লা মহাকাশ যাত্রীকে অক্সিজেন সরবরাহ করে, যেটা প্রয়োজন অক্সিজেনটা খুবই। তারপরে কি বলা হয়েছে, কোন কোন বিদ্যার সাহায্যে মাটির নিচের কোথায় খনিজ তৈল আছে তার হদিশ পাওয়া যায়? কোন কোন বিদ্যার সাহায্যে মাটির নিচের কোথায় খনিজ তৈল আছে, সেটা কোন কোন বিদ্যা দেখে নাও। প্রত্নজীববিদ্যা ও প্রত্নরেণুবিদ্যা, এই দুটো বিদ্যার সাহায্যে আমরা জেনে নিতে পারবো কোথায় খনিজ তৈল আছে, ঠিক আছে। মানে এই জ্ঞান থাকলে, এই প্রত্নজীববিদ্যা পড়াশোনা থাকলে বা প্রত্নরেণুবিদ্যায়, তাহলে আমরা মাটির নিচে কোথায় খনিজ তৈল পাওয়া যায় সেটা আমরা জানতে পারি, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্নটা দেখো, জীববিদ্যার কোন আধুনিক শাখার সাহায্যে নতুন নতুন ব্যাকটেরিয়ার স্ট্রেন তৈরি করা যায়? কোন আধুনিক শাখার সাহায্যে? সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া থাকলে আমরা ব্যাকটেরিয়া স্ট্রেন এই তৈরি করা শিখতে পারি, ঠিক আছে। তার পরবর্তী 17 নম্বর প্রশ্নটা দেখো, কোন বিজ্ঞানী সিউডোমোনাস পুটিডা নামক একটি ব্যাকটেরিয়ার স্ট্রেন তৈরি করেন যা সমুদ্রে ভাসমান তেল পরিষ্কার করতে পারে? সমুদ্রে যদি তেল ভেসে থাকে সেটাকে পরিষ্কার করতে পারে, সেটা কোন বিজ্ঞানী এটা করেছিলেন? বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তী ব্যাকটেরিয়ার স্ট্রেন তৈরি করেছিলেন। কোন ব্যাকটেরিয়া? সিউডোমোনাস পুটিডা। তারপরে বলা হচ্ছে, উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রথম আভাস পাওয়া যায় কোথায়? মানে কোথায় উদ্ভিদ শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছিল, মানে করা হয়েছিল, সেটা হলো প্রাচীন ভারতে, ঋগ্বেদে 200 BC, ঠিক আছে। 200 BC-তে এইটা নিয়ে আলোচনা করে উদ্ভিদ শ্রেণীবিন্যাস করা হয়েছিল। সুশ্রুত ভেষজ উদ্ভিদকে কটি ভাগে ভাগ করেছিলেন? সেটা হলো 37টি ভাগে ভেষজ উদ্ভিদগুলোকে ভাগ করেছিলেন। তারপরে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথম কোন সমগ্র প্রাণী জগৎকে কোন দুটি গোষ্ঠীতে ভাগ করেন? সমগ্র প্রাণী জগৎকে তিনি দুটো গোষ্ঠীতে ভাগ করেছিলেন, সেটা কোনটা? একটা হলো ইনাইমা যার নাম, আর একটা হলো অ্যানাইমা। কীরকমভাবে? একটা হচ্ছে লাল রক্তযুক্ত প্রাণী, একটা হলো লাল রক্তবিহীন প্রাণী, এইভাবে ভাগ করেছিলেন। থিওফ্রেস্টাস কোন গ্রন্থে 480টি বিভিন্ন ধরনের উদ্ভিদকে বৃক্ষ, গুল্ম, বিরুৎ এই ভাগে ভাগ করেছিলেন? সেটা কোনটা? দ্য হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, এই গ্রন্থে তিনি এই কথাগুলো সব লিখে দিয়েছিলেন এবং সেখানে এগুলো ভাগ করে রেখেছিলেন। দ্য হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, হিস্টোরিয়া। এবার হচ্ছে প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? প্রাণীবিদ্যার জনক বলা হয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে। তারপরে বলা হচ্ছে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? তিনি হলেন থিওফ্রেস্টাস। তাহলে হচ্ছে চিকিৎসক ডিস্কয়েডিস কোন বইটিতে 600 প্রজাতির উদ্ভিদের গুণাগুণ বিচার করে সেগুলির শ্রেণীবিন্যাস করেছিলেন? সেটা হলো দ্য মেটেরিয়া মেডিকা, এই বইটিতে তিনি এগুলো সব করে রেখেছিলেন। এবার প্রশ্ন, কোন ব্যক্তিকে প্রথম উদ্ভিদ ট্যাক্সোনমিস্ট এর সম্মান দেওয়া হয়েছিল? আন্দ্রে সিসালপিনো। কোন সুইস উদ্ভিদবিদ প্রথম গণ ও প্রজাতির পার্থক্য তুলে ধরেছিলেন? কোন সুইস উদ্ভিদ? সেটা হলো গাসপার্ড বাউহিন কোন গ্রন্থে 6000 প্রজাতির উদ্ভিদের উল্লেখ করেছিলেন? সেটা হলো পিনাক্স নামক গ্রন্থে। কোন প্রকৃতিবিদ প্রথম বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছিলেন? আর বীজপত্রের সংখ্যা কটা করা আছে সেই হিসাবে শ্রেণীবিন্যাস? জন রে, এটা ইংরেজ প্রকৃতিবিদ। জন রে কত উদ্ভিদ প্রজাতির শ্রেণীবিন্যাস করেছিলেন? তিনি হচ্ছে প্রায় 18,000 উদ্ভিদ প্রজাতির শ্রেণীবিন্যাস করেছিলেন। ট্যাক্সোনমি বিদ্যার জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। তিনি হলেন সুইডিশ বিজ্ঞানী ছিলেন। কে প্রথম থিওরি অফ এলিমেন্টারি বটানিতে
ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন? ঠিক আছে, তিনি হলেন এপি দ্য ক্যান্ডল। এপি দ্য ক্যান্ডল। তারপরে প্রজাতি হলো একটি ট্যাক্সোনমিক ক্যাটেগরি। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য, প্রজাতি একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি। তারপরে বলা হয়েছে কি, একটি ট্যাক্সনের উদাহরণ দাও। ট্যাক্সন হলো একটা, আম গাছ হলো একটা ট্যাক্সন, যা প্রজাতি নামক ট্যাক্সোনমিক ক্যাটাগরির অন্তর্গত। এভাবে বলবে। তা বলা হচ্ছে সর্ববৃহৎ ট্যাক্সোনমিক ক্যাটাগরির নাম কি? সেটা হলো রাজ্য। ঠিক আছে, কিংডম। সর্বনিম্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরির নাম কি? সেটা হলো প্রজাতি, স্পেসিস। ঠিক আছে, তাহলে 35টা প্রশ্ন উত্তর আমরা করে ফেললাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের ভিডিওটা প্রয়োজন। আর সাবস্ক্রাইব যদি না এখনও করে থাকো, সাবস্ক্রাইবটা করে নিও। তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তাহলে এই পর্যন্ত আজকের ভিডিও। তাহলে ভালো থেকো প্রত্যেকে।